সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। রাওয়ালপিন্ডি থেকে মুক্ত হয়ে দিল্লির দাসত্ব গ্রহণের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। এবারে জানাবো আগামী ১ মের মধ্যে ফরিদপুরের মধুখালীতে ২ সহোদর হত্যার ঘটনার বিচার না হলে ৩রা মে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জানাবো ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগে পিটিয়ে নিহত ২ ভাইয়ের বাড়িতে গিয়ে সমবেদনা জানান মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। তিনি বলেন, হত্যায় জড়িতদের ফাঁসিতে ঝুলিয়ে বিচার কার্যকর করা হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানিয়ে দিব, বাংলাদেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার থাইল্যান্ডে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে তার অবস্থানকালীন আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউরোপ জুড়ে চীন এবং রাশিয়া ও আরব রাষ্ট্রের ফাঁদ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা জোটকে ক্রমেই হুমকির মুখে ফেলছে চীন ও রাশিয়া। চলমান বৈশ্বিক অস্থিরতার সুযোগকে কাজে লাগিয়ে পশ্চিমা জোটকে কোণঠাসা করতে কোনো চেষ্টাই বাদ রাখছে না বেইজিং ও মস্কো। তার এই ধারাবাহিকতায় ইউরোপে গুপ্তচর বৃত্তি আরও জোরদার করেছে এই দেশ দুটি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দিল্লির দাসত্ব গ্রহণের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি জয়নুল আবেদিন। রাওয়ালপিন্ডি থেকে মুক্ত হয়ে দিল্লির দাসত্ব গ্রহণের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এক অবস্থান কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন। ভারতকে উদ্দেশ্য করে ফারুক বলেন, আধিপত্যবাদ, আগ্রাসন, গণহত্যার জন্য বাংলাদেশের মানুষ সামাজিকভাবে প্রস্তুতি নিচ্ছে আপনাদের বিরুদ্ধাচরণ করার জন্য। কারণ বাংলাদেশের মানুষ ৭১-এ খালি পায়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। রাওয়ালপিন্ডি থেকে মুক্ত হয়েছিল দিল্লির দাসত্ব গ্রহণ করবার জন্য নয়। তিনি বলেন, আমি একটি পত্রিকায় দেখেছি ভারতের ৫২৭টি পণ্যের মধ্যে বিষক্রিয়া পাওয়া গেছে। ইউরোপীয় ইউনিয়ন সেগুলো নিষিদ্ধ করে দিয়েছে। আরেকটি পত্রিকায় দেখলাম তাদের ২টি ঔষধে ক্যান্সারের মিশ্র উপাদান পাওয়া গেছে। সিঙ্গাপুর, হংকং সেগুলো বন্ধ করে দিয়েছে। আজকেও সীমান্তে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। যদি বন্ধু হও, যদি আমাদের প্রিয় ব্যক্তি হও, যদি আমাদের প্রতিবেশী হও, তাহলে সীমান্তে অহরহ গুলি কেন? তাই আজকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই শুরু করেছে। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা আরও বলেন, আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নই। আমরা ভারতের বন্ধু হতে চাই, কিন্তু যে বন্ধু আমাদের শোষণ করবে, যে বন্ধু আমাদের টিপাই নদীর পানি ন্যায্য হিস্সা দেবে না, সে কি বন্ধু হতে পারে? কোনোদিনও বন্ধু হতে পারে না। তাই আমরা ভারতীয় পণ্য বর্জন করে বলতে চাই, সীমান্ত হত্যা বন্ধ করো, আগ্রাসন নীতি পরিহার করো, বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ বন্ধ করো। কারণ আপনার দেশে গণতন্ত্র থাকবে আর আমার দেশে গণতন্ত্র থাকবে না, সেই ব্যবস্থা করবেন। বাংলার মানুষ তা কোনোদিন গ্রহণ করবে না। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা আগ্রাসন মানি না, আমরা সীমান্ত হত্যা মানি না, আমরা ভারতীয় পণ্য বর্জন করব। এই সামাজিক আন্দোলন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, লজ্জা হয় না আপনাদের? ক্ষমতাসীন দল হিসেবে বলেন, সব ক্ষেত্রে নাকি বিএনপি ষড়যন্ত্র করছে। আমরা নাকি ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চাই? ষড়যন্ত্র করে ক্ষমতায় তো আপনারা গেছেন। 1-11 সৃষ্টি করেছেন আপনারা। মঈন ফখরুদ্দিনের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত করেছেন আপনারা। আমরা ষড়যন্ত্রে বিশ্বাস করি না। আমার নেত্রী ষড়যন্ত্রে বিশ্বাস করে না। আমার নেতা তারেক রহমান ক্ষমতায় যেতে চায় এক মাথা এক ভোটে, জনগণকে নিয়ে ষড়যন্ত্র করে নয়। ৩রা মে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন। আগামী ১ মের মধ্যে ফরিদপুরের মধুখালীতে ২ সহোদর হত্যার ঘটনার বিচার না হলে ৩রা মে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় অনুষ্ঠিত সমাবেশে একথা জানান দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, ৩রা মে শুক্রবার ঢাকা সহ সারা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ কর্মসূচি পালনে সরকারকে সতর্ক সংকেত দেবে। তারপরও সরকার কর্ণপাত না করলে পরবর্তীতে কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে।
ফরিদপুরে 2 ভাই হত্যায় জড়িতদের ফাঁসিতে ঝুলিয়ে বিচার করা হবে প্রাণী সম্পদ মন্ত্রী। ফরিদপুরের মধুখালী পঞ্চপল্লীতে মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগে পিটিয়ে নিহত 2 ভাইয়ের বাড়িতে গিয়ে সমবেদনা জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। রাতে নিহতের বাড়ি নওয়াপাড়ার চোপেরঘাট এবং ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। পঞ্চপল্লীতে রেলমন্ত্রী জিলুর হাকিম এবং মৎস্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন 2 মন্ত্রী। পরিদর্শনকালে মৎস্যমন্ত্রী আব্দুর রহমান বলেন, যেভাবে তাদের পিটিয়ে হত্যা করা হয়েছে তা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে বিচার করা হবে। মন্ত্রী আরও বলেন, 2 জনকে পিটিয়ে হত্যা করে যারাই এই শান্তিপূর্ণ এলাকাকে অশান্ত করেছে তাদের আইনের মাধ্যমে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সস্ত্রীক দুবাই যুক্তরাষ্ট্রের পথে আমির খুসরু মাহমুদ চৌধুরী। সংযুক্ত আরব আমিরাত, দুবাই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার রাত 8:45টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সঙ্গে তার স্ত্রীও রয়েছেন। বিএনপির মিডিয়া সূত্রে এ তথ্য জানা গেছে আমির খুসরু মাহমুদ চৌধুরী এবং তার স্ত্রী দুবাই থেকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার মেয়ের কাছে যাবেন। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইউরোপ জুড়ে চীন, রাশিয়া এবং আরব রাষ্ট্রের ফাঁদ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা জোটকে ক্রমেই হুমকির মুখে ফেলছে চীন ও রাশিয়া। চলমান বৈশ্বিক অস্থিরতার সুযোগকে কাজে লাগিয়ে পশ্চিমা জোটকে কোণঠাসা করবার জন্যই চেষ্টা বাদ রাখছে না বেইজিং ও মস্কো। তারই ধারাবাহিকতায় ইউরোপে গুপ্তচর বৃত্তি আরও জোরদার করেছে এই দেশ দুটি। এমনকি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনেও চীনা ও রুশ গুপ্তচরদের প্রভাব থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কি ইউরোপের গোপন বলে কোনো কিছুই থাকবে না জিনপিং বা পুতিনের কাছে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, অঞ্চলটিতে চীন, রাশিয়া এমনকি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গোয়েন্দা বৃত্তি বেশ ভাবিয়ে তুলেছে কর্মকর্তাদের। ইউরোপীয় সংসদের উপর প্রভাব বিস্তারের চেষ্টায় কিছু সংসদ সদস্য কর্মীরা কাতার, মরক্কো এবং মৌরিতানিয়ার কাছ থেকে অর্থ নিয়েছে বলে 2022 সালের ডিসেম্বরে খবর প্রকাশিত হয়েছিল। এছাড়া লাটভিয়ার ইউরোপীয় সংসদ টাটিয়ানা আজডানোকো কয়েক বছর ধরে রুশ গোয়েন্দাদের সঙ্গে কাজ করে যাচ্ছেন। গত মাসে চেক প্রজাতন্ত্র রুশ প্রভাব থাকার অভিযোগ এনে ভয়েস অব ইউরোপ নামের একটি নিউজ আউটলেট নিষিদ্ধ করে দেয়। এর কয়েকদিন পর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্দ্রা ডে ক্রোগা জানান, রুশ প্রোপাগান্ডা প্রচার করতে রাশিয়া ইউরোপীয় সংসদদের অর্থ দিয়েছে। চলতি সপ্তাহে জার্মানির উগ্র ডানপন্থী ইউরোপীয় সংসদ ম্যাক্সিমিলিয়ান ক্র্যাহ সহকারী জিয়ান জিকে চীনের হয়ে কাজ করার অভিযোগে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। এদিকে চলতি সপ্তাহে জার্মানি যুক্তরাজ্যে চীনা গুপ্তচর বৃত্তির অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পোলিশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স PISM সংস্থার কর্মকর্তা এলজিবিয়েটা কাশা জানান, পুরো ইউরোপ জুড়ে রুশ গুপ্তচর বৃত্তি চললেও ইউরোপের যেসব দেশে ন্যাটোর অবকাঠামো এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর রয়েছে সেখানে তারা বেশি সক্রিয়। সুইডিশ ডিফেন্স রিসার্চ এজেন্সি বলেছে, 2010 থেকে 2021 সালের মধ্যে যত ইউরোপীয় নাগরিক গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত হয়েছে তাদের বেশিরভাগের সঙ্গে মস্কোর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার কার্যক্রমের প্রভাব কমাতে ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানো প্রয়োজন বলে জানান বেলজিয়ামের প্রধানমন্ত্রী ক্রো ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেটার ফিয়াল। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কাউন্টার টেররিজম বিষয়ে সহযোগিতা বাড়াতেও গোয়েন্দা তথ্য আদান প্রদানের বিষয়টি এখন অভ্যন্তরীণ বিষয় বলে মনে করা হয়। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ে কাজ করা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসকে কাজে লাগানো যেতে পারে বলেও মনে করেন PISM কর্মকর্তা এলজিবিয়েটা কাশা।